ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল টেলস। আমি মিতালি আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এক অজানা সমুদ্রে। তবে সে সমুদ্র দীঘা বা পুরীর মতো কোনো সাধারণ সমুদ্র নয়, তা হলো আন্দামান। যেহেতু আজ আমার ভিডিও আন্দামান নিয়ে, তো ওখানকার ট্যুর প্ল্যান ডে বাই ডে কীভাবে করেছি, কোথায় কোথায় ঘুরেছি, ক্রুজ, গাড়ি, হোটেলস, সমস্ত ডিটেলস আমার এই ভিডিওতে আমি শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আন্দামান যাওয়ার জন্য সকাল সকাল আমি চলে এসেছি নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আন্দামান মূলত দুভাবে যাওয়া যায়, এক আকাশপথ, দুই জলপথ। তো ম্যাক্সিমাম লোকজন আকাশপথে যাওয়াটাই বেশি প্রেফার করে। পোর্ট ব্লেয়ারের সাইট সিইং আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনারা ছবি নিয়ে রাখতে পারেন। এই আমাদের ফ্লাইট। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই আমাদের ফ্লাইট টেক অফ করলো। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে মোট 572টি দ্বীপ আছে। তবে মাত্র 38টি দ্বীপেই জনবসতি রয়েছে। আন্দামানকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়: নর্থ, মিডল, সাউথ এবং লিটল আন্দামান। আর আমার এবারের পর্যটন সাউথ আন্দামান নিয়ে, মানে আমরা এবারে সাউথ আন্দামানেই এক্সপ্লোর করব। এখানকার মনোরম সৈকত, স্বচ্ছ নীল জলরাশি, প্রাণবন্ত প্রবাল, ঘন সবুজ অরণ্য, মনোমুগ্ধকর বিভিন্ন প্রজাতির সরীসৃপ এক কথায় অনবদ্য। তাই আন্দামান পর্যটকদের সব সময়ই প্রবলভাবে আকৃষ্ট করে। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। এখানে একটা কথা বলে রাখি, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে বাইরে বেরোনোর ঠিক আগে লেফট সাইডে একটা ক্যাব বুকিং কাউন্টার রয়েছে। তো চাইলে আপনারা ওখান থেকেই ক্যাব বুক করতে পারেন। আমাদের জানা ছিল না বলে আমরা করিনি, আমরা বাইরে থেকেই গাড়ি নিয়েছিলাম। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সে। সেখানে স্নান খাওয়া সেরে আমরা ডে 1-এর ট্যুর প্ল্যানের মতো মুন্ডা পাহাড় ও চিড়িয়াটাপুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এটা আমাদের ড্রাইভার দাদার নাম্বার, চাইলে আপনারা এই নাম্বারটা নিয়ে রাখতে পারেন। পুরো রাস্তাটা ঘন জঙ্গলে ঘেরা, আর তার সাথে কিছুটা সমুদ্রের শোভাও আমরা মাঝে মধ্যে উপভোগ করলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম মুন্ডা পাহাড় বিচে। আমাদের হোটেল থেকে এটার ডিস্ট্যান্স 25 কিলোমিটার মতো। এই হচ্ছে মুন্ডা পাহাড়ের এন্ট্রান্স। প্রথমে বিচ পড়বে, তারপর মুন্ডা পাহাড়ে যাওয়ার রাস্তা। এটাই মুন্ডা পাহাড় বিচ। আন্দামানের ফার্স্ট ডেতে এই স্বচ্ছ নীল জল দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, পাটা একটু ভিজিয়েই নিলাম। এবার আমরা ক্রমশ এগিয়ে চলেছি মুন্ডা পাহাড়ের দিকে।
মুন্ডা পাহাড়। তো এখানে আমি বলবো বয়স্কদেরকে এই পাহাড়ে না আনাই ভালো হবে। রাস্তাটা বড়ই দুর্গম এবং স্লিপারিও বটে। তবে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই এই মুন্ডা পাহাড় ট্রেক করে ওপর পর্যন্ত উঠবেন। আর আপনারা চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি নেমে আসা যায় মুন্ডা পাহাড় থেকে, কারণ দুপাশের ঘন জঙ্গলে রাস্তাটা পুরো অন্ধকার হয়ে যায়। তাই মোটামুটি 4:30 থেকে 4:45টার মধ্যে বিচে নামার চেষ্টাটা করবেন। আর অবশ্যই এখানে গেলে স্নিকার্স জাতীয় জুতো পরে যাবেন। ওখান থেকে নামার পর মুন্ডা পাহাড় বিচে রং বেরঙের কাঁকড়া, শামুক এগুলোও আমাদের চোখে পড়লো। এইসব জিনিসগুলো অন্য কোনো বিচে আমরা দেখতে পাই না। মুন্ডা পাহাড় বিচের পর সোজা চলে গিয়েছিলাম চিড়িয়াটাপু বিচে। সেখানে সূর্যাস্ত দেখে আমরা চলে গিয়েছিলাম সোজা আমাদের হোটেল অপরূপা অ্যাম্বিয়েন্সে। আর আমার হোটেলের সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডে 2তে আমি হ্যাভলকের সাইট সিইং স্ক্রিনে দিয়ে দিলাম। ডে 2তে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হোটেল থেকে হাড্ডু জেটিতে। হাড্ডু জেটি পোর্ট ব্লেয়ারের জেটির নাম। তো এখান থেকে আজকে আমাদের গন্তব্য হ্যাভলক আইল্যান্ড। আমাদের ক্রুজ ছিল 8:20-তে, কিন্তু ক্রুজ দেরি করে ছাড়লো 10টায়। তাই আমরা ব্রেকফাস্টটা এই হাড্ডু জেটিতে বসেই করে নিলাম। এখান থেকে ম্যাক্রুজ ছাড়াও নটিকা, গ্রিন ওশেন, আইটিটি ম্যাজেস্টিক অনেকগুলোই ক্রুজ ছাড়ে। তো আমরা টিকিট কেটেছিলাম ম্যাক্রুজের। এই হচ্ছে আমাদের ম্যাক্রুজ। এটা ম্যাক্রুজের এন্ট্রান্স। এবার ভেতরটা আপনাদের দেখাই। ম্যাক্রুজের 3টে ক্লাস আছে, প্রিমিয়াম, ডিলাক্স এবং রয়্যাল। এটা প্রিমিয়াম ক্লাস। ডিলাক্স ক্লাসটা আপার ডেকে ছিল। ম্যাক্রুজের সিটগুলো দেখে মনে হচ্ছে বেশ চওড়া। এবার আমরা আপার ডেকে যাব, যেহেতু আমাদের ডিলাক্স ক্লাসটা আপার ডেকেই। এটা আমাদের ডিলাক্স ক্লাস। আর এই আপার ডেকেই রয়েছে রয়্যাল ক্লাস। এই লেফট সাইডে এটা রয়্যাল ক্লাস। আচ্ছা, ম্যাক্রুজের ক্ষেত্রে বলে রাখি, টিকিট কাটার সময় সিট চুজ করার অপশান থাকে না। যে ডেটের টিকিট কাটবেন তার 48 আওয়ার্স আগে একটা লিঙ্ক আপনাদের ফোনে যাবে। তো সেখান থেকে আপনারা তখন সিটটা চুজ করতে পারবেন। হ্যাভলকের দিকে যখন যাবেন তখন লেফট সাইডে সিট চুজ করার ব্যবস্থা করবেন, কারণ লেফট সাইডে আপনারা পাহাড় এবং সমুদ্র দুটোর শোভাই একসঙ্গে উপভোগ করতে পারবেন। আমরা ক্রুজের টিকিট কেটেছিলাম গো টু আন্দামান থেকে। তো তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আমরা হ্যাভলক জেটির প্রায় কাছাকাছি চলে এসেছি। এটাই হ্যাভলক জেটি। এখানকার জলের রং একবার আপনারা দেখুন। পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলের রং দেখুন আপনারা শুধু। ডে 2 এর ট্যুর প্ল্যান আমার এখান থেকে শুরু হয়ে গেল। প্রথমেই আমরা চলে যাব এলিফ্যান্ট বিচ, তারপর হোটেল, স্নান খাওয়া সেরে বিকেলে চলে যাব রাধানগর বিচ। এলিফ্যান্ট বিচে আমরা বিশেষ সময় দিইনি, কারণ আমরা কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি এখানে করিনি, তাই গিয়ে জাস্ট ঘুরেই চলে এসেছিলাম। তারপর আমাদের হোটেল ডলফিন বিচ রিসর্টে, যেটা গোবিন্দনগর বিচে অবস্থিত, সেখানে আমরা স্নান খাওয়া করে 4:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম রাধানগর বিচের উদ্দেশ্যে। রাধানগর বিচটা আমাদের হোটেল থেকে সময় লেগেছিল আসতে প্রায় মিনিট 20 মতো। এখানে প্রত্যেকটা বিচেরই এক একটা আলাদা রকম সৌন্দর্য রয়েছে। এটিকে এশিয়ার খুব সুন্দর বিচগুলির মধ্যে একটা বলতে পারেন। একদিকে ঘন সবুজ অরণ্য, একদিকে নীল জল, মাঝখানে সাদা বালি। কি সুন্দর যে লাগছিল বিচটা, আর এত সুন্দর জল আর এত সুন্দর ঢেউ দেখে জল থেকে তো আর উঠতে ইচ্ছেই করছিল না। রাধানগর বিচে ফ্যামিলির সঙ্গে ঘন্টা দেড়েক মতো সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের রিসর্ট দ্য ডলফিন বিচ রিসর্টে। আরও একবার এখানে বলে রাখি, আমি আমার রিসর্টের ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে, তো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আমরা চলে গিয়েছিলাম ডিনারের জন্য রাস্তার রাইট সাইডে ডাল তড়কা বলে একটা রেস্টুরেন্টে। লেফট সাইডে বিচ রিসর্ট, রাইট সাইডে ছিল এই ডাল তড়কা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও খুব টেস্টি। তো আপনারা চাইলে এই রেস্টুরেন্টটায় একটা বেলা অন্তত খেয়ে দেখতে পারেন, যদিও এটা পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের ডিনার দিয়েই ডে 2 আমাদের শেষ হলো। ডে 3তে ভোরবেলা উঠে পড়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের গোবিন্দনগর বিচ, মানে আমাদের রিসর্টের বিচ। তারপর চলে গিয়েছিলাম কালাপাত্থার বিচে, যেটা সূর্যোদয়ের জন্য বিখ্যাত, সানরাইজ পয়েন্ট হিসেবে বিখ্যাত। যদিও মেঘ ছিল বলে সূর্যোদয় আমরা ভালো করে দেখতে পারিনি। তাও আমরা এখানে প্রায় ঘন্টাখানেক মতো সময় কাটিয়ে তারপরে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম নীল আইল্যান্ডের জন্য ক্রুজের উদ্দেশ্যে। আবার আমরা চলে এলাম হ্যাভলক জেটিতে। আজকে আমাদের গন্তব্য নীল আইল্যান্ড। এদিন আমাদের ক্রুজ ছিল নটিকা, টাইম ছিল 9:25, কিন্তু এদিনও ক্রুজ দেরি করে এলো 10:15। আর বিচ থেকে আমাদের জেটি বেশি সময় লাগে না। এই হচ্ছে আমাদের ক্রুজ।
নটিকা। নটিকায় দুটো ক্লাস আছে, লাক্সারি এবং রয়্যাল ক্লাস। আমাদের এটা ছিল রয়্যাল ক্লাস। নটিকাতে টিকিট কাটার সময়ই সিট চুজ করা যায়। আমরা সমস্ত ক্রুজই বুক করেছি গো টু আন্দামান থেকে, তো তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নটিকার সিটগুলো আমার মনে হয়েছে একটু সরু, তবে নটিকা একটু ফাস্ট আর ম্যাক্রুজ বেশি কমফোর্টেবল বলে আমার মনে হয়েছে। ফার্স্ট টাইম ক্রুজে চড়ার অভিজ্ঞতা যে এত সুন্দর হবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা চলে এলাম নীল আইল্যান্ড জেটিতে। এখানকার জলের রংটাও একবার আপনারা দেখুন। জেটি থেকে আমরা সোজা চলে যাব আমাদের হোটেল কোরাল বিচ রিসর্ট। আর এই কোরাল গার্ডেন রিসর্ট এই নীল জেটি থেকে মাত্র 5 মিনিট মতো সময় লাগে। যেহেতু আমাদের লাগেজ ছিল তাই আমরা হেঁটে না গিয়ে গাড়ি করেছিলাম। কোরাল গার্ডেন রিসর্টে গিয়ে স্নান খাওয়া সেরে আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম ভরতপুর বিচের উদ্দেশ্যে। এটা হচ্ছে ভরতপুর বিচ। এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, তবে অবশ্যই ওয়াটার অ্যাক্টিভিটিস করার সময় দরদাম করে নেবেন। এটাও খুব সুন্দর একটা বিচ। এখানকার প্রত্যেকটা বিচেরই একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে। ভরতপুর বিচের পর আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মণপুর বিচে। সেখানে সানসেট দেখে তারপর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। লক্ষ্মণপুর বিচ সানসেট পয়েন্টের জন্য বিখ্যাত, তো এখানে এলে আপনারা অবশ্যই লক্ষ্মণপুর বিচে সানসেটটা দেখবেন। আন্দামান ভ্রমণের প্রথম পর্ব আমার এখানেই শেষ হলো। দেখা হবে দ্বিতীয় পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার মতো টাটা।